দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক। গ্যাস সংকট কাটছেই না, গ্রাহক ভোগান্তি চরমে, সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা কামনা প্রধানমন্ত্রী। আইন করে মাদক নির্মূল সম্ভব নয়, মির্জা ফখরুল, সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিন বঙ্গভবনে দাপ্তরিক কাজ করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সকাল 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। এরপর বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাক্ষাৎ শেষে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন তিনি। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। সবশেষ জোহরের নামাজ আদায় শেষে দুপুরে বঙ্গভবন ত্যাগ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এর আগে গেল 24শে জুলাই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি। এ বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশন। তবে কবে নির্বাচন হবে, সংসদের অধিবেশনের মধ্যে নাকি অধিবেশনের শেষে, সেসব বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। ইফতেখার রেজার রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার তথা কমিশনের বৈঠকের রীতি অনুযায়ী মঙ্গলবার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে আলোচনা হয়েছে। তবে নির্বাচনের দিনক্ষণ কিংবা ভোট গ্রহণের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। আমরা কোনো টেন্টেটিভ ডেট ঠিক করি নাই, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। তবে ওই রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেই আমাদের সমস্ত আলোচনাটা হয়েছে। ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে, আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই, সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব, আপনারা তখন জানতে পারবেন। এখনও কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি না, এখন ঠিক করি না। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা চেয়ে সংসদ সচিবালয়ের কাছে এর মধ্যে চিঠি দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর পরবর্তী কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা 4 আসনের এমপির সদস্যপদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে মতামত এলে পরবর্তী ব্যবস্থা নেবে ইসি। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না, আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে তৈরি 2টি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সভায় এই আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি 2টি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সংশ্লিষ্টরা। সভায় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করবে সরকার। সভায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা যন্ত্র দুটি সফলভাবে উৎপাদন ও ব্যবহার শুরু হলে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে।
তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন দেশের মানুষ। পর্যাপ্ত সরবরাহের অভাবে বাসাবাড়িতে ভোগান্তিতে পড়েছে গৃহিণীরা। সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আর সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জের শিল্প কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। টেক্সটাইল, গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। সাভার ও নারায়ণগঞ্জ সহ অনেক স্থানেই বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আমাদের অনেক দিন যাবত কোনো গ্যাস নেই, আমরা একটু কোনো গ্যাস পাই না, বাধ্য হয়ে এই যে কারেন্টের চুলা ব্যবহার করতেছি। কতদিন ধরে গ্যাস নাই, আমরা রাঁধতে পারি কিনা, এমনি গ্যাস বিল দিতেছি। গাজীপুরেও গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। পাশাপাশি বিভিন্ন কারখানাতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা লাইন ধরে যাইলে যাওয়ার পরে আমগো গ্যাস ঢুকে 80 টাকা 90 টাকা, এক টিপ মারি আর গ্যাস থাকে না আমগো। আমি আসছি 10টার দিকে, এখনও দেখা যাচ্ছে আরও ঘন্টা 2 ঘন্টা লাগবে। দ্রুততম সময়ের মধ্যে এই গ্যাস সংকটের সমাধান না হলে রপ্তানিমুখী কারখানাগুলোর আর্থিক ক্ষতির আশঙ্কা করছে কারখানা কর্তৃপক্ষ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের জ্বালানি গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে এ সংক্রান্ত একটি পত্র পাঠানোর পাশাপাশি আজ দুপুরে তার সাথে ফোনেও প্রধানমন্ত্রী কথা বলেছেন বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে উনি তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে তিনি একটি ফিডব্যাক দেবেন, যাতে করে বাংলাদেশের মানুষের কষ্ট লাঘবে মালয়েশিয়া এবং মালয়েশিয়ার সরকার পাশে থাকতে পারে। শুধুমাত্র আইন প্রণয়ন করে মাদক নির্মূল করা সম্ভব নয়, এজন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, দেশে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। বিএনপির লক্ষ্য দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এটিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করা। এজন্য প্রশাসনের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মাদক বিরোধী অভিযানটাকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই এবং এটা ছাড়া আমি মনে করি যে বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। আমি বিশেষ করে আমরা ঠাকুরগাঁতে যে পদক্ষেপ নিতে যাচ্ছি সেই পদক্ষেপগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করবো অবশ্যই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর স্বনির্ভর খালের 2 পারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ক্ষমতার উৎস জনগণ, আর সরকার কেবল জনগণের সেবক। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। একই সাথে গাছের পরিচর্যা করতে হবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। যেখানে যেখানে বৃক্ষরোপণ হবে, বিশেষ করে বরিশাল 1 আসনে, আমি নিজে কিন্তু প্রত্যেকটা জায়গায় আবার পরিদর্শন করবো যে পরিচর্যাটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি দায়িত্ব নিয়ে থাকেন তাহলে এই গাছ নিজে নিজে বড় হবে যতটুকু পর্যন্ত দায়িত্ব কিন্তু রোপণকারীকে নিতে হবে। বাংলাদেশকে কৃষি পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি,
নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক কৃষি পণ্য রপ্তানির জন্য গবেষণা ও প্রযুক্তি নির্ভর কৃষির উপরে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষি পণ্যকে দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত করতে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে বলেও জানান তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সরকার বিভিন্ন জায়গায় দলীয় লোকদের পদায়ন করেছে। দুপুরে হবিগঞ্জের আজমিরিগঞ্জে দলটির উদ্যোগে পদযাত্রা শেষে সমাবেশে কথা বলেন তিনি। পদযাত্রায় এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ছাড়াও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় তারা সরকার, বিএনপি এবং দলটির নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। বদলে যাচ্ছে কারাগারের নাম, কারা বিধিতেও আসছে পরিবর্তন। মাদকাসক্ত বন্দীদের জন্য নির্মিত হচ্ছে 4টি বিশেষায়িত কারাগার। জেল পালানো ঠেকাতে বন্দীদের হাতে বসছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন নম্বর। কারা ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে জোর দেয়া হচ্ছে ডিজিটালাইজেশনের উপর। এনটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন কারা অধিদপ্তরের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দেশের কারাগারগুলোতে নানা সময়ে অনিয়ম আর দুর্নীতির নানা অভিযোগ পাওয়া যায়। এছাড়া ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দির চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। নিরাপত্তা ও সেবার মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। এমন প্রেক্ষাপটে বিধির সঙ্গে নামও পরিবর্তন হচ্ছে কারাগারের। কারেকশন সার্ভিসের নাম প্রপোজাল দিয়েছিল মন্ত্রণালয় থেকে, তারা বলেছে যে কাস্টডিটাকে অ্যাড করার জন্য। সো মন্ত্রণালয়ের প্রস্তাবনা হচ্ছে কাস্টডি অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ, এরকম একটা খসড়া নাম বিবেচনায় আছে। 24-এর অভ্যুত্থানের পর জেল ভেঙে পালানো 2200-র অধিক বন্দির মধ্যে এখনও অধরা 600-র বেশি। উদ্ধার হয়নি অস্ত্র ও 10,000-এর বেশি গুলি। কিছু বন্দী নিজেরাই সারেন্ডার করেছে, কিছু বন্দী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে এবং ধাপে ধাপে এটা কমে এসছে। বর্তমানে এই সংখ্যাটা 600-র কিছু বেশি। এখন সর্বমোট 28টা অস্ত্র এখনো বাদ আছে। রাফলি অ্যারাউন্ড 10,000-এর মতো অ্যামুনিশন এখনো আমাদের মিসিং আছে। আইজি প্রিজন আরও জানান, কারাগার ব্যবস্থাপনায় নগদ টাকার লেনদেন, মুঠোফোন আর মাদক হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। এটা রিয়েলিটি, অতীতে ছিল, এখনও আছে। মাদকের সাথে আমার কিছু অসাধু কর্মচারীও জড়িত এবং তারা বিভিন্নভাবে সাপোর্ট করছে এবং নিজেরও অনেক সময় ক্যারি করে। প্রায় 80 লক্ষ টাকার উপর কিন্তু উদ্ধার হয়েছে। আমরা প্রায় মোর দ্যান 3,000 অবৈধ মোবাইল উদ্ধার করেছি। এখন সিচুয়েশন আমি বিশ্বাস করি যে অনেক ইমপ্রুভ করেছে। অবকাঠামো, জনবল, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও বন্দি পুনর্বাসন ব্যবস্থাকে আরও আধুনিক করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হাতে নেওয়ার কথা জানিয়েছেন কারা প্রধান। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল শেখ হত্যা মামলায় 3 আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন। আসামিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চান সর্দার, মোহাম্মদ বাবুল আকন্দ ও তারা সর্দারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এদের দুজন এখনও পলাতক রয়েছে। এদিকে মানিকগঞ্জের সিংগাইরে স্কুল ছাত্র সোহান মিয়া হত্যায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SKM তোফায়েল হাসান এ রায় দেয়। নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে উপস্থিত হয়ে হাজিরা দেন তিনি। শুনানি শেষে আইভির আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মঙ্গলবার আসামি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এছাড়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির 205 ধারায় আসামির পরিবর্তে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করা হয়। তিনি বলেন, পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। যশোর 4 আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল যশোর শহরের নীলগঞ্জ এলাকায় বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নীলগঞ্জ এলাকার একটি মাদ্রাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাদের দাবি, মাদ্রাসায় শিশুদের যাতায়াত পছন্দ করতেন না এমপি কন্যা অনন্যা।
তিনি বিভিন্ন সময় মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের বকাঝকা করতেন এবং মাদ্রাসা বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন। সোমবার সকালেও অনন্যা মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। রাতে বিষয়টি নিয়ে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে মাদ্রাসা খোলার পর অনন্যা আবার সেখানে গিয়ে মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দেন বলে অভিযোগ করেন অভিভাবকরা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল 10টার দিকে এমপির বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সংসদ সদস্যের মেয়ে মাদকাসক্ত অবস্থায় প্রায়ই এলাকায় নানা ঝামেলা করেন। তবে এমপি গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। প্রত্নতাত্ত্বিক ইতিহাস নিয়ে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিকদের সাথে কাজ করবে বলে জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জিয়ান মার্কের। দুপুরে নাটোরের রানী ভবানীর রাজবাড়ি, উত্তরা গণভবন ও হালঝিল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। নাটোরের বিভিন্ন প্রাচীন ঐতিহ্য ও স্থাপনা ঘুরে দেখে এবং প্রশংসা করেন জিয়ান মার্ক। এ সময় ফ্রান্সের দূতাবাসের কর্মকর্তা ও নাটোর জেলা প্রশাসনের কর্মকর্তারা রাষ্ট্রদূতের সাথে ছিলেন। চট্টগ্রামে আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে সিএমপি। এ ঘটনায় জড়িত 2 আসামিকেও গ্রেফতার সহ প্রায় 10 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। দুপুরে নগরের ওয়াসা মোড় এলাকায় সিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, 20 জুলাই আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে এক নারীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় চোররা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে গেল 27 জুলাই পাহাড়তলী থানার নেসারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে আলম ও মনির হোসেন নামে 2 জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 2 আসামি চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবে বাবা ছেলে নিখোঁজ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে জেগে ওঠা চরে কাশবনের খড় কেটে নৌকায় বাড়ি ফিরছিলেন এক নারীসহ 7 জন। নৌকাটি মাঝ নদীতে তীব্র স্রোতে ভেসে যায়। এ সময় সাঁতার দিয়ে 5 জন পারে উঠলেও কাউসার রহমান ও তার ছেলে জিয়ারুল ইসলাম নিখোঁজ হন। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে পাবনার শত শত কৃষক স্বাবলম্বী হয়েছেন। নতুন এই পদ্ধতি ব্যবহার করে অনেক কৃষক উপকৃত হচ্ছেন। পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার 15টি প্রদর্শনী ক্ষেতে কৃষককে আধুনিক মালচিং পদ্ধতির প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত ধারণা দিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের কারিগরি ও আর্থিক সহায়তায় তাদের করলা ও লাউ সহ বিভিন্ন সবজি চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। খরচ কম হওয়ার ফলে কৃষকরা আর্থিকভাবে বেশ স্বাবলম্বী হচ্ছেন। এছাড়া জমির উর্বরতাও নষ্ট হয় না। তাদের উদ্দেশ্য একটাই, কৃষককে আর্থিকভাবে লাভবান এবং দেশের সবজির চাহিদা পূরণ হোক। এনটিভির সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন দুলালের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কনভেনশন হলে আয়োজিত এ স্মরণ সভায় জেলা প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান শেষ পর্বে মরহুম ওসমান হারুনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক। গ্যাস সংকট কাটছেই না, গ্রাহক ভোগান্তি চরমে, সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহায়তা কামনা প্রধানমন্ত্রীর। আইন করে মাদক নির্মূল সম্ভব নয়, মির্জা ফখরুল, সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।